এই যে আমি যে কথাটা বলতেছি, জড়তা ছাড়া, সংকোচ ছাড়া, এটা সবচেয়ে বড় পাওয়া আমার। 10 জনের সামনে যে কথা বলাটা যেমন নার্ভাস ছিল, লাইফে চলাকালীন যে 10 জনের সামনে বাইরে যে কথা বলাটা, এটাও কিন্তু এখান থেকে আমার শেখা। আমার মঞ্চে ওঠা, কথা বলা আমার এখন ভালো লাগে। এখন যেরকম আমি উদ্যোক্তা হিসেবে প্রতিদিন লাইভ করি, এটাও কিন্তু নিজের বলার কথা থেকেই আমার পাওয়া। আমার হাজবেন্ড তো আমাকে দেয় টাকা, কিন্তু আমি দেখতেছি আমার হাতে টাকা আসলে আমাকে আর কারো ভালো লাগতেছে না। আমার পড়াশোনা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমি চাকরি করেছি, তারপরে হাউস ওয়াইফ ছিলাম। ছেলে মেয়েদেরকে মানুষ করাই আমার প্রথম কর্তব্য ছিল। আমি সবসময় বলি স্যার এটা, যে কেউ বসে থাকেন না। আপনার স্বামীরও অনেক টাকা আছে, আপনার ছেলের অনেক টাকা আছে, কিন্তু আপনার কিচ্ছু নাই। আমার অঢেল সময়, এই সময়টা কি শুধু টিভি দেখেই আমি পার করে দেবো? না, শুধু 3 বেলা রান্না করব কেন? আমার কাছ দিয়ে যদি কারো উপকার হয়, আমি সেই উপকার কেন করব না? আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে ঘুরে দাঁড়ানোর গল্প নামে এই অনুষ্ঠানটা আমরা প্রচার করে থাকি ইউটিভি লাইভ থেকে। আমাদেরই যেসব উদ্যোক্তারা ঘুরে দাঁড়াচ্ছেন, তৈরি হচ্ছেন, আমরা একটা ব্যাচে 90 দিন করে যে প্রশিক্ষণটা দিচ্ছি, এই প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের যে পরিবর্তন, তাদের এগিয়ে যাওয়া, তাদের ঘুরে দাঁড়ানো, তারা আসলে কি শিখলেন, কতটা পরিবর্তন তাদের জীবনে আসলো, তার একটা রিয়েল লাইফ স্টোরি শোনানোর জন্যই এই অনুষ্ঠানের আয়োজন। আজকে অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রেজিয়া সুলতানা আপার গল্প আমরা আজকে শুনবো। তবে তার আগে চলুন আপার সাথে কথা বলি, আপার গল্পর দিকে চলে যাই আমরা। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন আপা? আপনার গল্পটা শুনতে চাই, উদ্যোক্তা হওয়ার সেই গল্পটা আপনি বলবেন, তার সাথে এটাও বলবেন যে এই ফাউন্ডেশন নিজের বলার মতো একটা গল্প আপনাকে আসলে কি দিয়েছে। আমার গল্প আমি পরে বলি, প্রথম বলি যেটা নিজের বলার গল্পের মতো ফাউন্ডেশন। এই যে আমি যে কথাটা বলতেছি, জড়তা ছাড়া, সংকোচ ছাড়া, এটা সবচেয়ে বড় পাওয়া আমার। 10 জনের সামনে যে কথা বলাটা যেমন নার্ভাস ছিল, স্কুল টাইপে পড়া বলাটা একটা আলাদা ধরন ছিল, কিন্তু লাইফে চলাকালীন যে 10 জনের সামনে বাইরে যে কথা বলাটা, এটাও কিন্তু এখান থেকে আমার শেখা। আমার মঞ্চে ওঠা, কথা বলা আমার এখন ভালো লাগে। এখন যেরকম আমি উদ্যোক্তা হিসেবে প্রতিদিন লাইভ করি, এটাও কিন্তু নিজের বলার কথা থেকেই আমার পাওয়া। আমার এই প্রসঙ্গে একটু জানতে চাচ্ছে, আপনি একটা নির্দিষ্ট বয়স পরে নর্মালি তরুণরাই শুরু করে, আপনি একটা পরিণত বয়সে এসে উদ্যোক্তা হয়েছেন, এই স্বপ্নটা কিভাবে জাগলো? আমার স্বপ্নটা এটা প্যান্ডেমিক টাইমে হয়েছে 2000, কারণ ঈদের সময় আমরা আমাদের দেশীয় লাচ্চা সিমাইটাই খাই। যেহেতু তখন যাতায়াত বন্ধ হয়ে গেছে, আমার ঘরে সিমাই ছিল না, তা আমি শুধু আমার জন্য তৈরি করিনি, আমার ফ্ল্যাটের লোকজনের জন্য করেছে, আমার ফ্রেন্ড সার্কেলের জন্য করেছে। তখন ওরা নিয়েছে, কিন্তু টাকা দিয়েছে আমাকে, আর ওই টাকাটা দিয়ে আমি প্রথমে শুরু করি দানের ইয়েতে চলে যাই, যারা মারা যাচ্ছে, যারা চিকিৎসার অভাব পাচ্ছে তাদেরকে দিই। আমার হাজবেন্ড তো আমাকে দেয় টাকা, কিন্তু আমি দেখতেছি আমার হাতে টাকা আসলে আমাকে আর কারো ভালো লাগতেছে না। আমি শুরু করে দিলাম আমার ফ্ল্যাটের লোকজনের থেকেই, তারা করোনা মুক্ত হলো, আবার হলো। তার মানে করোনাতে আপনার ব্যবসা শুরু 3 বছর আগে? 3 বছর আগে। ওকে। এর আগে কি করতেন? এর আগে আমি আমার পড়াশোনা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমি চাকরি করেছি, তারপরে হাউস ওয়াইফ ছিলাম। ছেলে মেয়েদেরকে মানুষ করাই আমার প্রথম কর্তব্য ছিল। ছেলে মেয়ে কত বড় হয়েছে? আমার ছেলে মাস্টার্স করার জন্য লন্ডনে গেছে, আর মেয়ে AIB-তে আর্কিটেকচারে পড়তেছে। আপনি কি নিয়ে কাজ করেন, কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন? প্রথম দিকে হোমমেড খাবার নিয়ে শুরু করেছিলাম, এখন আমি পোশাক নিয়ে, লেডিস পোশাক নিয়ে কাজ করছি 2 মাস ধরে। আলহামদুলিল্লাহ, আমার অনেক সারা। পরিবারের সাপোর্ট কেমন পান? পুরাটাই পাই। না, আপনার ছেলে লন্ডনে পড়ে, মেয়ে আমার ছেলে তো ছিল যখন আমি শুরু করেছিলাম। ওদের কোনো ওরা উৎসাহিত করে আপনাকে? হ্যাঁ, অনেক উৎসাহিত করে, এখনো করে। আমি যখন লাইফে যাই, আমার ছেলের কাজ না থাকলে, ক্লাস না থাকলে আমার ছেলে যুক্ত হয়। ছেলেকে বিয়ে দিয়েছিলাম, সে বউ যুক্ত হয়। ওরা শেয়ার ডান করে, কমেন্ট করে, মা এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, এটা খারাপ হয়েছে, ওখান থেকেই বলে। না, আপনার থেকে তো আমি মনে করি আমাদের মায়েদের অনেক শেখার আছে, যারা ঘরে বসে আছেন, সন্তানরা বড় হয়ে গেছেন, এখন কিছু করছেন না, তারা ঘরে বসে চাইলে আপনার মতো করতে পারেন। কি বলেন? আমি সবসময় বলি স্যার এটা, যে কেউ বসে থাকেন না। আপনার স্বামীরও অনেক টাকা আছে, আপনার ছেলের অনেক টাকা আছে, কিন্তু আপনার কিচ্ছু নাই।
আপনার কেন মনে হলো এরকম একটা বয়সে এসে নতুন করে আবার জীবনটাকে শুরু করব? আমার অঢেল সময়, এই সময়টা কি শুধু টিভি দেখেই আমি পার করে দেব? না, শুধু 3 বেলা রান্না করব কেন? আমার কাছ দিয়ে যদি কারো উপকার হয়, আমি সেই উপকার কেন করব না? আমি যদি নামাজও পড়ি 5 ওয়াক্ত, কোরআন শরীফও পড়ি, কত সময় যায়? এটা 3 ঘন্টা যাবে, 5 ওয়াক্তের নামাজ আর কোরআন শরীফ পড়ে 3 ঘন্টা। বাকি টাইমটা আমি কী করব? পড়ার সময় কি রান্নাতে দেবো? না, রান্নাতে দিব না। তাহলে বাইরে আড্ডা না দিয়ে আমি এই ঘরেই কাজ করি। আমার ঘরে বসে থেকে কাজ করলে আমার উপকারও হবে। তো আমার রান্না হলো আমার ইচ্ছা মতো আমি কাউকে দিতে পারলাম। আমি যে উদ্যোগটা নিয়েছি যে অসহায় পরিবারে যারা বিধবা, যারা পড়তে পারে না, বাচ্চারা পড়াতে পারতেছে না, তাদেরকে আমি সাহায্য করব। আমি ইনশাল্লাহ রেজাল্ট করি, এটা আমি তৃপ্তি পাই কাজটা করে। এখন আপনার মাসের সেল কত? আমার মাসে প্রায় 1 লক্ষের উপরে যাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঘরে বসে এখন কিন্তু আমি চাইলে যে খাবারের কাজটা করি না, কম করি খুব, কারণ কাপড়ের চাপটা অনেক বেশি বেড়ে গেছে এবং হেল্পিং হ্যান্ড নিইনি, কারণ কি ধরনের আমি লেডিসদের 3 পিস বিক্রি করতেছি, শাড়ি বিক্রি করতেছি, আর ঈদ উপলক্ষে হ্যান্ড ব্যাগ, পার্স ব্যাগ এগুলো উঠাচ্ছি। আপনার পরনের শাড়িটা অনেক সুন্দর। এটা আমার নিজের ইয়েতে আইডিয়াতে করা। আচ্ছা আচ্ছা, পাটটা দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যাগটাও কি আপনার নিজের? না না, আমি কিনা এটা ব্যাগটা। তো থ্যাংক ইউ। তো না, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আমাদের ঘরে যে মায়েরা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি মাদেরকে বলবো, আপনারা বাচ্চারা পড়ান, স্কুলে যান, এখন সময় আছে। স্কুলে গেলে আপনার 10টা ফ্রেন্ড হয়েছে, সেই ফ্রেন্ডদের মাধ্যমেই আপনি আপনার কাজ করবেন। আপনি যেটা পারেন, যেটা আপনার সবচাইতে সহজলভ্য, সেটা দিয়েই করেন। আমরা গৃহিণীরা কিন্তু রান্নায় পটু, একজনের কিন্তু একটা রান্না অনেক হাত ভালো থাকে। কারো সীমা রান্না করতে ভালো লাগে, কারো মাংস রান্না করতে ভালো, কারো আচার বানাতে ভালো লাগে, কারো বিরিয়ানি রান্না ভালো হয়, কারো ডাল রান্না করতে অনেক রকমের ভাবে ডাল রান্না করতে পারে। মানে যেভাবেই পারেন না কেন কাজ করুন, কোনো কাজে লজ্জা নাই। অ্যাবসলিউটলি কোনো কাজে লজ্জা নেই। এবং আপনি শুরুতে বলছিলেন যে আপনি কথা বলার জড়তা কাটানোর ভিডিও করেছেন, আমাদের এখানে 90 দিন ধরে আপনি ক্লাস করেছেন, সেশন করেছেন। আমি এখনো করি স্যার সেশন। কেমন লাগে? মানে আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। কারণ অনেকের সাথে মনে হচ্ছে নতুন করে লেখাপড়া শুরু করেছেন আবার। আমার মনে হয় যে আমার এই লাইফটা আরো আগে যদি শুরু হতো, আমার সেটাই ভালো হতো। অসাধারণ অসাধারণ, সেটাই ভালো হতো। সবচেয়ে বড় কথা আপনার সন্তানরা আপনাকে ব্যাপকভাবে সহযোগিতা করে। আমার যখন আমি খাবারের কাজ করতাম, আমার রাত থেকে যখন ফ্রোজেন আইটেমগুলো বানাতে হতো, আমার মেয়েটা এসে তখন কাজ করে দিত। অসাধারণ অসাধারণ। আর এই কাজগুলো আমি নিজের হাতে করতাম, কোনো মানে কাজের মানুষের হাতে করাতাম না। তো আপনি তো ওয়েল অফ, মানে সবকিছু ভালো আছে, চলছেন, বাচ্চারা ভালো জায়গায় আছে। বাইরের লোকজন কি আপনাকে কিছু বলে যে তুমি এগুলা কেন করো, এরকম কিছু বলে? না, তেমন না। প্রথম দিকে একটু গরিমসি করতো যে বয়সে কেন এই কাজ করবে, আর আমার করো তাহলেই ভালো। তখন দেখছে যে আমারটাই তার দরকার, নিজেদের ভিতরেই ভালো জিনিস পাওয়া যায়, তখন কেন নিব না। এখন বরং আপনার থেকে বুদ্ধি নিতে আসে। যখন ফ্যামিলি প্রোগ্রামগুলো হয় তখন দেখা যাবে সবার কথা বাদ দিয়ে রেখে আমার কথাটাই শুরু হয়ে গেছে। এটাই সবচাইতে ভালো লাগে যে যাক, আমাকে নিয়ে কথা বলতেছে। আপনি তো খুবই হাসি খুশি একজন মানুষ, কোনো কষ্টের কথা মনে হয় আপনার? কষ্ট ছাড়া তো স্যার কারো জীবন হয় না। আমি তো এই লাইফে এসে আমি হাসি খুশি গেছি। আমার আগের লাইফটা তো অনেক কষ্টের ছিল, কারণ আমার বাবা ছিলেন একা আর আমার ফুবুরা ছিলেন 8 জন। তো আমার দাদার আগে আমার বাবা মারা যায়। আমার বাবা 40 বছর বয়সে মারা যায়, আর আমার মা বিধবা হয় 30 বছর বয়সে। কিন্তু এর মধ্যে আমার মায়ের সন্তানই হয়ে গেছে 8 জন, 4টা বোন 4টা ভাই। ছোট ভাইটা মাত্র শিশুকাল, মানে বড়ই হয়নি, ও বলতে পারে না বাবার কি ইয়া। সেই পরিবার যখন একজন মাথার পরে মানুষ না থাকলে, রোজগারের মানুষ না থাকলে তখন কি অবস্থা হয়। আর আমার দাদারও বয়স হয়ে গিয়েছিল। আমার দাদা উকিল ছিলেন, কিন্তু আমার দাদা রাজনীতি করতেন অনেক বড়, আমলি লীগ করতেন, এমপিও ছিলেন আমার দাদা। কিন্তু সেই পরিবারের মানুষেরা আমরা কারোর কাছে বলতে পারতাম না যে আমাদের খাবার নেই। আমার যখন ছোট ছোট ভাইরা যখন বলতো স্কুল থেকে এসে যে খাবার দাও, খাবার না দিতে পারলে আমার যে কষ্টটা যে কি, এটার মনে হয় সারা জীবন আমি ভুলতে পারবো না, কখনোই না।
আমি এত খাবার খাই, আমার যখন ওটা মনে হয় তখন আমি ভাতটা সরাই রাখি, আমি খাবো না। আমি খুবই দুঃখিত, আপনাকে না পুরনো না না কথা স্যার, দুঃখ না। মনে এই করাই দিলাম। কথাগুলো না শুনলে কেউ ঘুরেও দাঁড়াতে পারবে না। কেউ ঘুরে দাঁড়াতে পারবে না। আমার আম্মা 40 বছর বয়সে যে চাকরিতে গেছে, কি চাকরি করেছে, ফ্যামিলি প্ল্যানে হেঁটে হেঁটে বাড়ি বাড়ি যে কাজ করা, যেটা করা হয় ফ্যামিলি প্ল্যানে, সেই মাঠকর্মী হিসেবে কাজ করেছেন ওই বয়সে। আমার আম্মা 60 বছর পর্যন্ত তার ওই কাজটা করা লাগছে, কারণ সে ওইটা না করলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। আমি যে 2 বছর আমার পড়াশোনা বন্ধ ছিল, আমার আম্মা চাকরি পাওয়ার পরে আমি পড়াশোনা করতে পারছি। তারপরে আমি কিন্তু প্রতিদিন 1.5 মাইল হেঁটে কলেজে যেতাম, 1.5 মাইল হেঁটে বাসে আসতাম। খাওয়া আমার কোনো প্রাধান্য ছিল না, আমাকে দিলেই হলো খাবার, কিন্তু আমার পড়াশোনা করতেই হবে। আমার পড়াশোনাটা এত নেশা ছিল, ঘরের খেয়ে যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আপনি যে আমাদের সেশনগুলো করছেন, লেখাপড়াগুলো করছেন, কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে? কোন লেখাটা বা কোন কথা? ওই যে আপনার কথা আছে না, স্বপ্ন দেখুন, সাহস করবেন, এই কথাটা আমার সবচাইতে বেশি ভালো লাগে। যে আর একটা কথা আছে যে কোনো বয়সে লেখাপড়া শেষ হয় না, এগুলি আমার খুবই ভালো। প্রত্যেকটা কথাই তরুণদেরকে নিয়ে লেখা। তরুণরা কিন্তু হতাশায় ভুগে গেছি, ওদের এজটা আমরা বুঝতে চাই না, আমরা মারা বাবারা কিন্তু ওদের এজটা বুঝতে চাই না। কিন্তু আমাদেরকে এখনকার যুগের সাথে আমাদেরকে তাদের এজটা বসায় চিন্তা করতে গেলে বুঝতে হবে যে তারা কি চায়। তাদের মুখে থেকে কথা বের করতে গেলে তাদের এজে চলে যেতে হবে, তাহলেই আপনার বাচ্চা ভালো থাকবে। এখন কিন্তু পরিবেশ অত ভালো না, সে ভালো পরিবেশে আপনার বাচ্চাকে বড় করতে গেলে আপনার তাদের সাথেই মিশতে হবে, বন্ধু হতে হবে। অ্যাবসলিউটলি। এবং আমি খুবই অনুপ্রাণিত আজকে আপনার গল্প শুনে, আপনাকে দেখে, আপনার সঙ্গে কথা বলে। এবং আমার মনে হয় যারা দেখছেন আজকে আপনাকে, তারাও অনুপ্রাণিত হবেন, কারণ এরকম স্বপ্নের একজন মানুষ তো দরকার, মানে যার বয়স কোনো বাধা হইতে পারে না স্বপ্ন দেখার জন্য। আপনার আগামী দিনের স্বপ্ন কি? আমি আগামী দিনে যে নারীগুলা প্রথম সারিতে যাবে, আমি চাই আমি সেই সারিতে যাই। ওয়াও ওয়াও, অসাধারণ। সবার কাছে আমি পৌঁছে দিতে চাই। অসাধারণ অসাধারণ। আমরা একদম শেষের দিকে চলে আসছি, আপনি যদি মনের কোনো কথা বলতে চান আমাদেরকে। আমি বলতে চাই, আপনারা সবাই ঘুরে দাঁড়ান। ঘুরে দাঁড়ান মানে অন্যের টাকা না, আপনার নিজে ইনকাম করেন, আপনি যা পারেন তাই করেন। আর আমার মনের খুশি, আমি যে কাজটা করি এই কাজটা আপনারা সাপোর্ট করেন, আমাকে দেখে আপনারাও এগিয়ে আসেন, আমি আপনাদের হাত ধরি, আপনারাও আমার হাত ধরেন, পাশে থাকেন। অসাধারণ। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আসার জন্য, আপনার গল্প শোনানোর জন্য। ভালো থাকবেন। আপনাকেও অনেক ধন্যবাদ স্যার আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। শুনলেন রেজিয়া আপার কথা, এবং কি অসাধারণ। আমি জানি না আপনাদের কেমন লেগেছে, আমার তো দুর্দান্ত ভালো লেগেছে। এবং ওনার এই বয়সে এসে একজন মা উনি, এবং খুবই সফল মা, 2 বাচ্চা এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট করে তারা ভালো জায়গায় লেখাপড়া করছে। এরকম একজন সফল মা, একজন সফল উদ্যোক্তা হওয়ার পথে এই বয়সে এসে উনি যাত্রা শুরু করেছেন। মাত্র 3 বছর আগে উনি ওনার উদ্যোক্তা জার্নি শুরু করেছেন। আমার তো মনে হয় প্রত্যেকটা মায়ের এখান থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত, যে উনি পারলে আপনি কেন পারবেন না। এবং আজকে ওনার গল্প আমি মনে করি অনেক মায়েদেরকে নতুন করে ভাববার সাহস দিয়েছে, যারা ঘরে বসে আছেন, যারা কিছুই করছেন না, ঘরে বসে থেকেও মাসে লাখ টাকা সেল করা সম্ভব, যেটা রেজিয়া আপা প্রমাণ করে দিয়েছেন এই বয়সে এসে। আমি মনে করি যে এই আজকের এই আমাদের যে স্টোরি, রিয়েল লাইফ স্টোরি, এখান থেকে আপনাদের অনেক বার্তা নেওয়ার আছে, যেটা আপনাদের জীবনকে নতুন করে ভাবতে সাহায্য করবে। আবার দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো জীবনের গল্প নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।